এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা জানো আমাদের একটা প্র্যাকটিস সিরিজ চলছে, বিশেষ করে জিকে বা তোমরা দেখবে যে অলরেডি ম্যাথ বা সায়েন্সের বিভিন্ন ক্লাস আপলোড হতে আছে বা হচ্ছে। তো এটা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 2, যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। আরআরবি গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্সের কতটা গুরুত্ব তোমরা সকলেই জানো। যদি পিছনের প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখো, দেখবে 20টা কোশ্চেনের মধ্যে 17 থেকে 18টা কোশ্চেন, এমনকি কোনো কোনো সেটে হয়েছে, কোনো কোনো সেশনে হয়েছে যেখানে 20টা কোশ্চেনই কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব খুব গুরুত্বপূর্ণ। আরআরবি গ্রুপ ডি পরীক্ষাকে যারা ক্র্যাক করতে চাও, একবারে পাখির চোখ ভেবে পরীক্ষায় সফল হতে চাও, ক্লিয়ার? তো চলো আমাদের সাথে আজকে প্র্যাকটিস 2, যেটা সেট নাম্বার 2, সেই প্র্যাকটিস সেটটা তোমরাও প্র্যাকটিস করো। তো তার আগে বলে রাখি, আমাদের বিভিন্ন টিচাররা ম্যাথামেটিক্স, জিআই, জেনারেল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সও তো আমি নিজেই আছি, আর জিকে ম্যারাথনের ওপর বিভিন্ন টিচাররা তাদের সিরিজ আনছেন। তোমরা কিন্তু খুব ভালো করে এই ক্লাসগুলো করতে থাকো, কারণ 2 থেকে 3 মাসের মধ্যে আরআরবি গ্রুপ ডি হতে চলেছে। তো এইটাকে ক্র্যাক করতে গেলে তোমাকে ক্লাসগুলো কিন্তু করতেই হবে। তার পাশাপাশি আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা এর পিডিএফ পেয়ে যাবে। যে ক্লাসটাই হোক না কেন তার পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারা যারা জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও, ক্লিয়ার? চলো আর বেশি দেরি না করে আমরা তাহলে ক্লাসটা শুরু করি, সেশনটা শুরু করি। সেট 2 আজকে আরআরবি গ্রুপ ডি, যেখানে 20 কোয়েশ্চেন্স আছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে 2026-এর মার্চ মাস। তো একেবারে 2026 থেকেই তোমাদের কোয়েশ্চেন রেখেছি যে 2026 সালে কোন শহর শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক আয়োজন করতে চলেছে, ক্লিয়ার? তো 4টে অপশন তোমাদের দেওয়া আছে, 4টে শহরের নামও দেওয়া আছে, বোস্টন, পিয়ংচ্যাং, মিলান এবং কার্তেনা ডিএমপেজো এবং বেজিং। 4টে অপশন তোমাদের দেওয়া আছে। তো তোমাদের বলতে হবে শীতকালীন অলিম্পিক আয়োজন করতে চলেছে কোনটা, একবারে পিওর কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো একটা কথা বলি, শীতকালীন অলিম্পিক যেটা হয়, আর একটা তোমরা শুনে থাকবে গ্রীষ্মকালীন অলিম্পিক, বা যেটাকে আমরা বলি সামার অলিম্পিক, ক্লিয়ার? এটা তো নিশ্চয় জানো। শীতকালীন এবং গ্রীষ্মকালীনের মধ্যে সামার অলিম্পিকটা সব থেকে বেশি জনপ্রিয়। এটাও তোমরা জানো যে জনপ্রিয়তার দিক থেকে সামার অলিম্পিকের সব থেকে বেশি কভারেজ বা সব থেকে আমরা জানি নামটা বেশি। তো শীতকালীন অলিম্পিকও হয়ে থাকে। তো 2026-এ শীতকালীন অলিম্পিক হবে। তো যেটা হবে সেটা হচ্ছে অপশান যারা সি করবে, যারা সি অপশানটা করবে, দেখো দুটো শহর, এখানে দুটো শহরের নাম দেওয়া আছে। শহর দুটো স্যার কোথায় না, শহর দুটো হচ্ছে ইতালির শহর, ইতালি। হ্যাঁ, তো ইতালির শহর হচ্ছে তোমার দুটো শহর মিলান এবং কার্তিয়ানা ডিএমপেজো, এই দুটো শহরে তোমার হবে 2026-এর শীতকালীন অলিম্পিক, ক্লিয়ার? বাকি অপশানগুলো দেখো, বোস্টন এটা কোথাকারের শহর, ইউএস এর একটা খুব দামি দামি শহর হচ্ছে বোস্টন। তারপরে এটা কোথাকারের শহর, এটা হচ্ছে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার একটা শহর হচ্ছে এটা হচ্ছে পিয়ংচ্যাং। আর বেজিং তো সবাই জানো যে চায়নার বেজিং শহর, ক্লিয়ার? খুব ভালো করে মনে রাখো, কোশ্চেনটা কিন্তু তোমাদের আসলেও আসতে পারে, কারণ 26-এ তোমাদের পরীক্ষা হবে আর 26 থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, ক্লিয়ার? তো শীতকালীন অলিম্পিক অপশান যারা সি করছো আমার সাথে সাথে, তাদের কিন্তু একদম ঠিক হবে অপশান সি। চলো তোমাদের যদি একটু ছবি দেখে দিই তাহলে বুঝতে পারবে। দেখো ছবিটা একটু দেখে নাও, যে শীতকালীন অলিম্পিকের যে দেখো অলিম্পিকের এই যে 5টা গোল বৃত্ত আছে, 5টা কালারের আছে, তার লোগোর মানে কি আমি বহুবার বিভিন্ন ভিডিওতে বলেছি, সেটা আর বলছি না। তো যে শহরে হবে সেই শহর সময় দেখো একটা তোমার পোস্টার, সেই পোস্টারটা আমি দিয়ে দিয়েছি, তুমি একটু ভিজুয়ালাইজ করে নাও বিষয়টা, তাহলে ব্যাপারটা তোমাদের সুবিধা হবে, ক্লিয়ার? যাতে করে তোমাদের মনে থাকে, ক্লিয়ার? চলো আমরা যাব হচ্ছে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি আসছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 2025, কারণ 26-এ পরীক্ষা দেবে, 2025ও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। তো 2025 সিজনের জন্য অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ডন অ্যাওয়ার্ড কে পেয়েছেন, যা অসাধারণ পারফরমেন্স এবং জাতীয় অনুপ্রেরণার জন্য দেওয়া হয়। তার মানে খেলা থেকে একটা প্রশ্ন, যে ডন অ্যাওয়ার্ড দেওয়া হয় 2025-এর সিজনে অস্ট্রেলিয়ার তরফ থেকে দেওয়া হয়, এটাও বোঝা যাচ্ছে। 4টে নাম দেখো, একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 4টে অপশান তোমরা পড়ে নাও, কে হতে পারে বলে মনে হচ্ছে তোমাদের। তো উত্তর যারা আমার সাথে সাথে করছো, অপশান বি যারা উত্তর করবে না তারা একদম ঠিক করবে অস্কার পিয়াস্ট্রি। ইনি অ্যাকচুয়ালি ফর্মুলা ওয়ান যে রেসিং কারগুলো দেখেছো, রেসিং কারের যে প্রতিযোগিতা হয়, ফর্মুলা ওয়ান রেসিং কারের প্রতিযোগিতা আমি দেখাবো ছবিতে, তো সেটা দেখো। তো সেই রেসিং কারের প্রতিযোগী একজন বা সেই খেলোয়াড় একজন, তো তার তরফ থেকে ডন অ্যাওয়ার্ড, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এইসব নাম তো শুনেছি, ইনি তো ফর্মুলা ওয়ানের সঙ্গে যুক্ত, কিভাবে হবে? হ্যাঁ, ডন অ্যাওয়ার্ড যেটা ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম অনুসারে, কিন্তু খেলাধুলায় অসাধারণ পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ইনি ফর্মুলা ওয়ান রেসিং খেলোয়াড়, ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে এই মর্যাদাপূর্ণ ডোনাল্ড তোমার ব্র্যাডম্যানের নামে আছে, তো এনাকে দেওয়া হয়েছে 2025 সালে। বুঝতে পেরেছো? আমি ছবি দেখাবো এনার, তাহলে বুঝতে পারবে। বাকি অপশানগুলো কোনোটাই হবে না, আশা করি বুঝলাম। আর ডন অ্যাওয়ার্ডটা ডোনাল্ড ব্র্যাডম্যানের যিনি কোথাও, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি ক্রিকেটার ছিলেন। হ্যাঁ,
অ্যাকচুয়ালি ক্রিকেটার ছিলেন, ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো একটু ছবি দেখিয়ে দিই আমি, ছবিটা দেখলে ওনাকে হয়তো চিনতে পারবে তোমরা। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে দেওয়া হয়েছে এই ডন অ্যাওয়ার্ডটা, যাকে এই ডন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই সেই ব্যক্তি। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো আমরা আজকের 3 নম্বর কোশ্চেনে আসি। তো 3 নম্বর কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। দেখো এআই নিয়ে গোটা বিশ্ব কাজ করছে এআই নিয়ে, ইন্ডিয়া কখনো পিছিয়ে থাকবে? থাকার তো কথা না। তো ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এটা হয়েছে, অবশ্যই কোথায় হয়েছে সেটাও তোমাদের একটা কোয়েশ্চেন, কিন্তু যে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ কোথায় হয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি যে ওই এআই ইম্প্যাক্ট সামিটে সর্বকনিষ্ঠ বক্তা কে ছিলেন, সর্বকনিষ্ঠ বক্তা কে ছিলেন, এটা তোমাদের কাছে প্রশ্ন রেখেছি। 4জন অপশান দেখো, 4টে অপশান এখানে দেওয়া আছে। তো 4টে অপশানের মধ্যে কোন অপশানটা তোমার উত্তর হবে? তো অপশান সি যারা করছো না, অপশান সি আমার সাথে সাথে যারা অপশান সি করবে, রণবীর সচদেবা, ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ। স্যার সর্বকনিষ্ঠ মানে তাহলে কত বয়স হতে পারে? হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবে, এনার বয়স 8 বছর মাত্র। ক্লিয়ার? মাত্র 8 বছরের এক বালক তিনি। অ্যাকচুয়ালি ইনি কী করেছেন না, এই যে এআই মানে গোটা বিশ্ব জুড়ে যে আধুনিক প্রযুক্তি এআই, তার সাথে ভারতের যে দর্শন সংস্কৃতি, তার যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনের বিষয়টা উনি ওনার বক্তব্যতে, উনি ওনার প্রেজেন্টেশনে সেটা বুঝিয়েছেন। মাত্র 8 বছর বয়স। আমি তোমাদের দেখাবো ছবিটা, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি না অপশান সি। কিন্তু এই স্যার সামিটটা কোথায় হয়েছে, এটাও তো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এই সামিটটা হয়েছে মনে রাখো নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এই সামিটটা হচ্ছে, এআইকে নিয়ে যে সামিটটা হয়েছে সেটা হচ্ছে নিউ দিল্লিতে, যেখানে সর্বকনিষ্ঠ বক্তা ছিলেন রণবীর সচদেবা। ক্লিয়ার? এবার তোমাদের আগ্রহের জন্য একটু দেখিয়ে দিই যে ছবিটা দেখে নাও। ছবিটা দেখো, রণবীর সচদেবা ইনি হচ্ছেন 8 বছরের মাত্র, দেখো সিক বয়, ইয়াংগেস্ট কিনোট স্পিকার অ্যাট ইন্ডিয়া এআই সামিট। দেখো তোমাদের ছবির মধ্যে সেটা দেখো দিয়ে দিয়েছি আমি, তাই না? দিয়ে দিয়েছি তো, এই যে দেখো মাত্র 8 বছর বয়স, ভারতীয় দর্শনের সঙ্গে এআই এর যে মেলবন্ধন সেই বিষয়ে ভাষণ দিয়েছেন বা সেই বিষয়ে স্পিচ দিয়েছেন। ক্লিয়ার? তো অপশান সি যারা করবে তারা একদম ঠিক করবে। চলো আজকের 4 নম্বর কোশ্চেন আসি। কতগুলো তোমরা করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে পাখির চোখ করে গ্রুপ ডি পরীক্ষাটাকে মানে আরআরবি গ্রুপ ডিকে তোমরা দেখছো কিনা। এবার আরেকটা বলে রাখি, শুধু আরআরবিতে যে কাজে লাগবে এরকম না, কারেন্ট অ্যাফেয়ার্স, আরআরবি, এনটিপিসি থেকে শুরু করে রেলের যাবতীয় যা পরীক্ষা, আদার্স যা পরীক্ষা সবেতেই লাগে, শুধু লেভেলটা আপ ডাউন হয়। কিন্তু এনটিপিসিতেও এগুলো লাগবে, আসন্ন যে এনটিপিসিএস রয়েছে তো সেখানেও কিন্তু কাজে লাগবে। চলো 4 নম্বর কোশ্চেনটা চলে আসি। তো 4 নম্বর কোশ্চেনে কি বলছে না, 4 নম্বর কোশ্চেনটা বলছে একটা কি বলছে, প্রখ্যাত গায়িকা এবং অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত, যিনি 2025 সালে নভেম্বরে প্রয়াত হয়েছেন, তিনি কোন ভারতীয় চলচ্চিত্র শিল্পতার অবদানের জন্য সব থেকে বেশি পরিচিত? তাহলে দেখো এখানে কোন সেকশন থেকে দিয়েছে, এটা অবিচুয়ারি সেকশন, বা যেটা হচ্ছে বিভিন্ন মানুষের যে মৃত্যু হয়, সেই মৃত্যু হলে সেই মানুষটি কোন ফিল্ডের সঙ্গে জড়িত ছিলেন, যদি কোনো বিখ্যাত ব্যক্তি হন তো সেক্ষেত্রে কোন ফিল্ডের সঙ্গে জড়িত ছিলেন। দেখো এখানে আমি নামটা দিয়ে দিয়েছি, ইনি কোন ফিল্ডের সঙ্গে জড়িত ছিলেন, কোন সিনেমা ফিল্ডের সঙ্গে জড়িত ছিলেন, এটাই তোমাদের কাছে প্রশ্নের উত্তর চেয়েছে, তাই তো? তাহলে তোমরা যদি জেনে থাকো, ছবি যদি এনার যদি তোমরা মানে ছবির সঙ্গে পরিচিত হও তাহলে তোমরা জানতে পারবে। দেখে নাও একটু ছবিটা, তো এনাকে তোমরা চেনো নাকি একটু দেখে নাও, আমি দেখাচ্ছি এনাকে একটু চেনো নাকি দেখে নাও। দেখো ইনি হচ্ছেন সুলক্ষণা পণ্ডিত, ঠিক আছে? 2025 সালে উনি নভেম্বরে মারা গেছেন। কোন মুভির সঙ্গে ইনি জড়িত? এবার একটু ট্রাই করো তোমরা নিজেরা, তোমরা যদি ট্রাই করে ফেলো তাহলে উত্তরটা কি হবে? যারা অপশান সি বলছো হিন্দি সিনেমা, একদম তাদের উত্তরটা ঠিক হবে, হিন্দি সিনেমা। ইনি শুধু একজন অভিনয় করতেন এমনই নয়, ইনি একজন গায়িকা মানে সিঙ্গার। তো সিঙ্গার প্লাস হচ্ছে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বলতে পারি, তো এই ক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। উনি রিসেন্টলি মারা গেছেন 2025-এ। অপশান হবে কি? অপশান সি। চলো আজকের 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 2026 সালে কোন দল ওমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল শিরোপা জিতেছে? ডব্লিউপিএল শিরোপা জিতে, এটা তো তোমাদের মানে কি বলবো এরিয়ার মধ্যে, তোমাদের গ্রিপের মধ্যে থাকা উচিত, কারণ তোমরা আইপিএল যেমন দেখো রিসেন্ট সময়ে মহিলা ক্রিকেট এতটাই উন্নত করেছে, তোমরা ডব্লিউপিএলও অনেকে ফলো করো। তো ডব্লিউপিএল জিতেছে 2025 সালে কোন দল? 4টে অপশান দেখে নাও, একটু দেখে নাও। এবার কি মনে হচ্ছে উত্তর কি হবে? একদম স্যার, একদম যারা অপশান সি বলছো মানে আরসিবি, একদম আরসিবির যারা ফ্যান ফলোয়ার তারা নিশ্চয়ই জানো যে আরসিবি জিতেছে 2026 সালে ডব্লিউপিএল। ক্লিয়ার? শুধু 2026 সালে তারা কি প্রথম জিতলো? না, মোটেও না, তার আগেও জিতেছে। কবে বলো তো? 2024 সালে। তার মানে আরসিবির, মহিলা ক্রিকেটের আরসিবির এটা কি সেকেন্ড টাইটেল, মহিলাদের বলছি, এটা কিন্তু সেকেন্ড টাইটেল। আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ এটা শুরু হয়েছিল কবে থেকে? 2023 সালে। 2026-এ ডব্লিউপিএল জিতলো আরসিবি, তারা হারালো কাকে? এই দিল্লি ক্যাপিটালকে, এদেরকে হারিয়ে দিয়েছে। এদেরকে হারিয়ে আরসিবি মহিলা টিম জিতলো ডব্লিউপিএল টাইটেল, এবং তার আগে 2024-এও জিতেছে আর এবারে 26-এ জিতলো।
ক্লিয়ার। আর 2023 সাল থেকে WPL শুরু হলো। এই আরসিবি টিমের ক্যাপ্টেন কে ছিল? মহিলা টিমের আরসিবি টিমের ক্যাপ্টেন ছিল স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা তোমরা জানো, স্মৃতি মান্ধানাকে নিশ্চয়ই জানো, ভারতের টিমের যে ওপেনার স্মৃতি মান্ধানা, তিনি ছিলেন এই টিমের ক্যাপ্টেন। ক্লিয়ার। আমি 5 থেকে 6টা এক্সট্রা ইনফরমেশন বললাম, সব কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার। চলো এবার একটু আমি ছবিটা দেখে নিই, চ্যাম্পিয়ন হওয়ার যে ছবিটা, সেই ছবিটা তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার ছবি, সেই চ্যাম্পিয়ন হওয়ার ছবিটা 2026-এর চ্যাম্পিয়নেরা। ক্লিয়ার। চলো নেক্সট হচ্ছে আমরা পরের কোশ্চেনে আসি। তোমাদের কোশ্চেনের লেভেল কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, তোমাদের আদৌ উপকার হচ্ছে কিনা, তোমরা যারা গ্রুপ ডিকে তোমরা টার্গেট করছো, বিশেষ করে অন্যান্য পরীক্ষাকেও টার্গেট করছো। ক্লিয়ার। চলো 6 নম্বর কোশ্চেন কি বলছে না, 6 নম্বর কোশ্চেনটা বলছে বাজেট নিয়ে রেখেছি। কি রেখেছি না, 2026-27 কেন্দ্রের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 2026-27 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত সরকারি মূলধনী ব্যয় পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত নির্ধারণ করেছে। দেখো যে আমাদের বাজেট পেশ হয়, প্রত্যেক বছরই বাজেট পেশ হয়, এখন জেনারেলি বাজেট পেশ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো সেই বাজেট পেশে পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে কত টাকা বরাদ্দ করা হয়েছে, শিক্ষার জন্য বরাদ্দ করা হয়, ডিফেন্সের জন্য বরাদ্দ করা হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য কত বরাদ্দ করা হয়েছে, এই ডেটাটা তুমি যদি মুখস্থ না রাখো তোমার পক্ষে কখনো আন্দাজে উত্তর দেওয়া সম্ভব নয়। ক্লিয়ার। তো কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে যেগুলো ডেটা নির্ভর, সেগুলোকে তোমাকে মনে রাখতেই হবে। তো এর যে উত্তর যারা অপশান সি করেছো না, তারা একদম ঠিক করবে। 12.2 লক্ষ কোটি মানে 12.2 লাখ করোড়, এটা পাবলিক এক্সপেন্ডিচারের জন্য বরাদ্দ করা হচ্ছে। স্যার পাবলিক এক্সপেন্ডিচার বিষয়টা কি না, ধরো এই যে হাইওয়ে হচ্ছে, রোড হচ্ছে, পোর্ট হচ্ছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে, তো তার জন্য তো একটা ইনভেস্টমেন্ট বা তার জন্য তো একটা তোমার মানে কি বলবো এক্সপেন্ডিচার ধরতে হবে, মূলধনী ব্যয় তো ধরতে হবে, তবে তো সরকার সেই ডেভেলপমেন্টগুলো করতে পারবে, তাই না? তো সেটা 26-27 অর্থবর্ষে অপশন নাম্বার সি 12.2 লাখ করোড় করা হয়েছে। ক্লিয়ার। আর এনাকে তো জানো যে ভারতের বর্তমান যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামনজি, তিনি হচ্ছেন 2026-এর বাজেট পেশ করছেন, সেখানের একটা পিকচার। ক্লিয়ার। চলো আশা করি পারলে। 7 নম্বর কোশ্চেনে চলে আসি। 7 নম্বর কোশ্চেনে রেখেছি ইতিহাস থেকে। কেন না, কেন স্যার সিলেবাসে তো পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স নেই, ওখানে জিএ বলে একটা সেকশন রয়েছে। তো এবার তোমার কোনো সেশনে হয়তো 20টা কারেন্ট অ্যাফেয়ার আসতে পারে, কোনো সেশনে 15টা আসতে পারে, 5টা ইতিহাস থেকে একটা, ভূগোল থেকে একটা কোনো আসতে পারে। তো আমি যখন 20টা কোশ্চেন করাবো তোমাকে এর সঙ্গে মিক্সিং করে করানোর চেষ্টা করবে, তুমিও সেইভাবেই প্র্যাকটিস করবে। মানে এরকম নয় তুমি ইতিহাস পড়া ছেড়ে দিলে, কারেন্ট অ্যাফেয়ার্স আগের বারে প্রচুর এসেছিল বলে, এরকম না, সব কিছু নিয়ে ব্যালেন্স করে তোমাকে পড়তে হবে। সেই জন্য আমি 7 নম্বর কোশ্চেনটা রেখেছি হিস্ট্রি থেকে। 2013 সালের গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারতে সশস্ত্র বিপ্লবের চেষ্টাও চালিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। খুব কমন কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে। 4টে অপশন একটু দেখে নাও, লালা লাজপত রায়, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু নাকি লালা হরদয়াল, তাই তো? তো যারা ইতিহাস পড়েছো তারা নিশ্চয়ই জানো লালা হরদয়াল হবেন। লালা হরদয়াল হচ্ছে গদর পার্টির প্রতিষ্ঠাতা। গদর শব্দের অর্থ হচ্ছে কি বলতো, বিপ্লব। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, তাই তো? তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় না, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো যেটা হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোমার গদর পার্টি প্রতিষ্ঠা পেয়েছিল। ক্লিয়ার। তো এরপর দেখো কি বলো, এর সঙ্গে এই গদর পার্টির একজন সভাপতিও ছিলেন। সভাপতি ছিলেন তো একজন, তার নামও তোমরা শুনে থাকবে, কি? সোহন সিং ভাকনা। সোহন সিং ভাকনা। এই কোশ্চেনটাই হয়তো চলে এলো, ধরো এই কোশ্চেনটা এলো না যে গদর পার্টির সভাপতি হিসাবে কে ছিলেন, সোহন সিং ভাকনা ছিলেন, এটা তোমরা হতে উত্তর হয়ে যেতে পারে। ক্লিয়ার। তো এই জিনিসগুলো তোমাদের বাকি আমি বলে দিলাম, গদর শব্দের অর্থ বিপ্লব, সান ফ্রান্সিসকো আর সোহন সিং ভাকনা। আর এখানে উত্তর কি হবে না, লালা হরদয়াল হচ্ছে গদর পার্টি। গদর পার্টির উদ্দেশ্য কি ছিল? অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটাই ছিল যে সশস্ত্র বিপ্লব ঘটানো। কারণ তোমরা জানো 1915, 1914 সেই সময় চলছিল কি প্রথম বিশ্বযুদ্ধ, সেই সময় সশস্ত্র বিপ্লব ঘটানো ভারতের টার্গেট ছিল। যদিও তারা পুরোপুরিভাবে সফল হননি যদিও পুরোটা। তো উত্তর এখানে অপশন হবে লালা হরদয়াল, তার সঙ্গে এক্সট্রা নানান ইনফরমেশন আমি তোমাদের বলে দিলাম সেইগুলো। আচ্ছা, লালা লাজপত রায়ের সঙ্গে যদি বলি, যে সাইমন কমিশন যখন এসেছিল তখন প্রতিবাদ করেছিলেন, লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছিল, জানো এটা লালা লাজপত রায়ের সম্পর্কে। চন্দ্রশেখর আজাদকে কি বলা হয়, কুইক সিলভার, নিশ্চয়ই জানো। ইনি একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেইটা হচ্ছে এইচএসআরএ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, কুইক সিলভারও বলা হয়। আর সুভাষচন্দ্র বসু তোমরা জানো, নেতাজি নামে পরিচিত, এবং আজাদ হিন্দ ফৌজের যে মেন নেতৃত্ব দেওয়ার কাজটা তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু করেছিলেন। তাহলে অপশান হবে ডি। ক্লিয়ার। চলো পরের কোশ্চেনে যদি চলে আসি, পরের কোশ্চেনটাও রেখেছি আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে? যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানো, সেটা তোমরা বলবে। তো এখানে বলা হচ্ছে 2026-এর অফিসিয়াল থিম কি ছিল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো ঠিক আছে, কিন্তু তার অফিসিয়াল থিমটাকে, কোনো কিছু ডে যখন পালন করা হয় তার কোনো না কোনো অফিসিয়াল থিম থাকে। তো কি অফিসিয়াল থিম থাকে তোমরা একবার পড়ে নাও। বহুভাষিক শিক্ষা শেখার ও প্রজন্মীয় যে শিক্ষা একটা স্তম্ভ, নাকি উন্নয়ন শান্তির ওই বিষয়টা, নাকি বলা হয়েছে ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, নাকি বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহার। এই চারটে আশা করি পড়ে নাও একবার। আচ্ছা, তোমরা এবার উত্তরটা বলো। এবার তার আগে বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা, এটা তোমরা জানো, কারণ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় এসবগুলো ট্রেন্ডিং এ থাকে সেই দিন বিশেষ করে, তোমাদের এটা মনে থাকবে। তো এর যে থিমটা, এটা কিন্তু পরীক্ষায় পড়বে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ওটা নাও পড়তে পারে পরীক্ষায়, থিমটা পড়তে পারে, যেটা কিন্তু তোমরা সাধারণত এড়িয়ে যাও, তো সেটাকে পড়তে হবে, কারণ সেটা পরীক্ষায় পড়বে। তো অপশন হচ্ছে কি সি হবে, যারা সি করছো, ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এইটা হচ্ছে এবারের থিম। আবার নেক্সট ইয়ারে অন্য কোনো থিম হতে পারে, তাই তো। তো 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, যে যার মাতৃভাষাকে রক্ষা করা, তার সংস্কৃতি কালচারকে রক্ষা করার জন্যই এটা ইউনেস্কোর তরফ থেকে পারমিশন দেওয়া হয় 1999 সালে ইউনেস্কোর তরফ থেকে মাতৃভাষা দিবসের পালনের জন্য মানে হ্যাঁ করা হয় বা পালন করা হয়। যদিও একটা বিস্তরিত ইতিহাস আছে, কারণ বাংলাদেশের ঢাকাতে ভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন হয়েছিল, সেখান থেকে পরবর্তীকালে ইউনেস্কো দ্বারা এটা স্বীকৃতি পাওয়া অনেক পরে। কারণ জানো যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু, তারা পূর্ব পাকিস্তান মানে আজকের দিনে যে বাংলাদেশ, তাদের ওপর উর্দু জাতীয় ভাষা জোর করে চাপিয়ে দিচ্ছিল। তারই প্রতিবাদে মানে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে জাগিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য প্রতিবাদে ঢাকাতে 1952 সালে 1952-তে, ঠিক আছে, ভাষাকে বাঁচানোর জন্য, পরে সেটা স্বীকৃতি পায় অনেক কিছু বিষয়। তো এটা থিম ছিল হচ্ছে অপশান সি উত্তর, যারা করবে সি। আচ্ছা চলো আজকে 9 নম্বর কোয়েশ্চেন যদি দেখি। 9 নম্বর কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট, টেনিস টুর্নামেন্ট থেকে কোয়েশ্চেন রেখেছি। অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের যে মেন সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? তো অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন, এই যে খেলাগুলো তোমরা জানো টেনিসের সঙ্গে যুক্ত এবং খুব নামি দামি খেলা, খুব হাই প্রোফাইল খেলা, এবং খুব মানে গোটা পৃথিবী জুড়ে এইসব মানে বিভিন্ন ব্যক্তিত্বরা তারা এগুলো ফলো করেন। তো অস্ট্রেলিয়ান ওপেনটা জেনারেলি হয় তোমার জানুয়ারি মাসে, মানে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে থাকে। তো সেখানে 2026-এ কে জিতেছে? আসতেই পারে। তো 2026-এ যিনি জিতেছেন মেন সিঙ্গেলসে, তিনি হচ্ছেন কার্লোস অ্যালকারেজ। ইনি অবশ্য হারিয়েছেন কাকে? যাকে হারিয়েছেন তিনিও বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার, ইনি হারিয়েছেন এই জোকোভিচকে হারিয়েছেন। তো এই নিয়ে কার্লোস অ্যালকারেজ অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর তার টোটাল গ্র্যান্ড স্ল্যামের যে সংখ্যা হয়েছে, টোটাল গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা হচ্ছে 7, মানে 7টা, টোটাল 7টা তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর। ক্লিয়ার? তাহলে জোকোভিচকে হারিয়ে কার্লোস অ্যালকারেজ যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন জিতছেন। এর পাশাপাশি দেখবে যত বছর এগোতে থাকবে সেখানে ইউএস ওপেন আসবে, সেখানে ফ্রেঞ্চ ওপেন আসবে, উইম্বলডন আসবে, প্রত্যেকটা খেলায় কিন্তু আমাদের বিভিন্ন খবরে বা বিভিন্ন তোমার টিভি চ্যানেলে দেখানো হয়ে থাকে। ক্লিয়ার? চলো এরপরে আমরা যদি একটু দেখি ওনার ছবিটাকে একটু দেখে নিই, কার্লোস অ্যালকারেজের ছবিটাকে যদি একটু দেখে নিই। দেখো ছবিটা একটু দেখে নাও, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। চলো আমরা চলে আসি পরের কোশ্চেন। পরের যদি কোশ্চেন চলে আসি, দেখো 2026-এর ফেব্রুয়ারিতে এনপিসিআই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের জন্য ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেটের সুবিধা সম্প্রসারিত করেছে। এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য কি? দেখো ভালো করে পড়ো না, তোমরা কোশ্চেনটা খুব ভালো করে পড়ো, আমি সরে যাচ্ছি, তোমরা কোশ্চেনটা খুব ভালো করে পড়ো আগে। তো এটার কি হবে? চারটে ভালো করে অপশন পড়ে না, খুব ভালো কোশ্চেন এখানে, কিন্তু কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সে বেসিসে খুব ভালো কোশ্চেন, গ্রুপ ডি তোমার তারপরে বাকি আপকামিং যা পরীক্ষা আছে সব ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো এর যে উত্তরটা হবে, এখানে আগে উত্তরটা বলার আগে জিনিসটা বলি। ফেব্রুয়ারি মাসের কোশ্চেন। এনপিসিআই এর ফুল ফর্ম জানো নিশ্চয়ই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই তারা একটা বিদেশি প্রতিনিধিদের জন্য, বিদেশি প্রতিনিধি তোমরা যারা ফরেনার তাদের জন্য যারা আসছে, ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট, একটা ওয়ালেট, আমাদের তো বিভিন্ন আমরা ওয়ালেট ব্যবহার করি না আজকালকার দিনে, সেই ওয়ালেটের সুবিধা প্রদান করেছে। কিন্তু যে ওয়ালেটের সুবিধা প্রদান করেছে তার মূল বৈশিষ্ট্য কি? কারণ আমরা ভারতীয় হিসাবে যে সমস্ত সুবিধা ভোগ করে থাকি, একজন বিদেশি কি সুবিধা ভোগ করতে পারবে না, তার ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে। তো প্রশ্নটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি সুবিধা এটা, তাহলে এর উত্তর কি হবে? না, এর উত্তর হচ্ছে অপশান এ। যারা করবে তারা ঠিক করবে যে বিদেশি পর্যটকদের ভারতীয় মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই পেমেন্ট করার সুবিধা। আমরা ভারতীয় যারা আছে, তো ভারতীয় মোবাইল, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা, এইসব বিষয়গুলো একটা প্রসেসের মধ্যে থাকে। কিন্তু যারা বিদেশি তাদের ক্ষেত্রে এইসব কোনো ঝঞ্ঝাট নেই, তাদের ক্ষেত্রে ওগুলো ছাড়াই তারা ইউপিআই এ পেমেন্ট করতে পারবে। তাদের জন্য ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড এই ওয়ালেটের সুবিধা করা হয়েছে। খুব ভালো কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, পরীক্ষা আসার কিন্তু চান্স থাকতে পারে
কারণ অতগুলো শিফটে পরীক্ষা হবে, তোমাকে তো 2026-এর কোশ্চেনই দেবে এরকম না, আরও 2 বছর পিছনেও যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার, সেই জন্য তোমাকে 26-25 তো অবশ্যই দেখতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান এ। চলো এরপর 11 নম্বর কোশ্চেন আসি, আবারও খেলা থেকেই কোশ্চেন রেখেছি। 2026 সালে আইসিসি অনূর্ধ্ব পুরুষ ক্রিকেট বিশ্বকাপ তা কে জিতেছে? যারা ক্রিকেট ফলো করো তারা জানো যে আন্ডার-19 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ বিভাগে কে জিতেছে, কোন দল জিতেছে, কোন দেশ জিতেছে। কি হবে উত্তর? 4টে অপশন দেখে নাও একটু। তা উত্তরটা কি হবে না, উত্তর যেটা হবে সেটা একটু ভালো করে দেখাও, যে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি ইংল্যান্ড, কোনটা হবে উত্তর? তো তোমরা জানো, যারা খেলা ফলো করো তোমরা জানো যে ইন্ডিয়া জিতেছে। তো ইন্ডিয়া আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে পুরুষ বিভাগে। বৈভব সূর্যবংশীর নাম শুনেছো, এখন খুব রিসেন্টলি তোমরা নাম শুনে থাকবে, বড় বড় ছক্কা মারে, তাই না? তো বৈভব সূর্যবংশীর নাম শুনে থাকবে, ইনি হচ্ছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন বৈভব সূর্যবংশী। তাহলে উত্তর হচ্ছে অপশান এ ভারত। কাকে হারিয়েছে? ইংল্যান্ডকে হারিয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় যে আন্ডার-19 ক্রিকেট দল যেটা পুরুষ বিভাগে তারা চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে টোটাল 6 বার চ্যাম্পিয়ন কিন্তু ভারত। আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ বিভাগে ভারত 6 বার চ্যাম্পিয়ন, আর এবারের মানে টুর্নামেন্টের সেরা হচ্ছেন বৈভব সূর্যবংশী। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশান এ। এই ধরনের প্রশ্নগুলো একটু মনে রেখো। আচ্ছা চলো আমরা চলে আসি 12 কোশ্চেনটা। ইতিহাস থেকে কোশ্চেন রেখেছি, আবারও ইতিহাস থেকে। কি কোশ্চেন? ব্লু ওয়াটার পলিসি, দেখো তো শুনে থাকবে হয়তো, ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি, এটা কার সাথে যুক্ত? 4টে অপশন, ব্রিটিশ, ডাচ, ফরাসি না পর্তুগিজ, মানে কাদের একটা পলিসি ছিল ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি? তো অপশানে কি মনে হচ্ছে তোমাদের? তোমরা উত্তর দিয়েছো আশা করি। দেখো অপশান যারা ডি উত্তর দেবে একদম ঠিক উত্তর দেবে, অর্থাৎ পর্তুগিজদের যে পলিসি ছিল ব্লু ওয়াটার পলিসি। ব্যাপারটা কি না, ব্যাপারটা এটা, পর্তুগিজরা চেয়েছিল যে ভারত মহাসাগরে একাধিপত্য স্থাপন করা, আর তার পাশাপাশি এটাও বলে রাখি, ব্লু ওয়াটার পলিসির যে মেন ফাউন্ডার, মানে যে এটা নিয়ে প্রথম এই থিওরিটা বার করেছিল, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেদি। ঠিক আছে? তো ইনি প্রথম ব্লু ওয়াটার পলিসি, মানে সমুদ্র ভারত মহাসাগরে একচ্ছত্র এরিয়া জুড়ে শুধু পর্তুগিজদেরই রাজত্ব থাকবে, সেটাই হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। ক্লিয়ার? তো বাকি তো ব্রিটিশরা অনেক পরে এসেছিল, ডাচও হবে না, ফরাসিও হবে না, সবাই এসেছিল, বাট পলিসিটার সঙ্গে যুক্ত হচ্ছে পর্তুগিজ। আর পর্তুগিজদের মধ্যে একজনের নাম তো তোমরা শুনেই থাকবে, ভাস্কো দা গামা, নাম শোনা থাকবে অবশ্যই। চলো আমরা চলে আসি 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন বলছে 2026 সালে গ্লোবাল বিগ ক্যাট সামিট কোথায় আয়োজন হয়েছে? আচ্ছা, বিগ ক্যাট এই যে বিষয়টা যদি বলি, তো বিগ ক্যাট সামিট যদি বলি, দেখো তো বিগ ক্যাট ছবি দেখে কি বুঝতে পারছো? দেখতে পাচ্ছ যে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাঘের ছবি আছে, চিতার ছবি আছে, সিংহেরও ছবি আছে, এই তো, তাই না? তো এর নিয়ে সামিট, অর্থাৎ মানে কি স্যার? মানে হচ্ছে এই যে বিভিন্ন সব পশুগুলো যাদের নাম আমি বললাম, তাদেরকে সংরক্ষণ করা, তাদের প্রজাতিকে সংরক্ষণ করা, যেন তারা বায়োডাইভার্সিটি বাড়াতে সাহায্য করে, তাদেরকে সংরক্ষণ করাটাই মেনলি উদ্দেশ্য, যার জন্য আমাদের সরকারকেও এই বিষয়ে সামিট করতে হয়, মিটিং করতে হয়, নেক্সট পদক্ষেপ ভাবতে হয়, তাই না? তো প্রশ্নটা হচ্ছে এখানে দেওয়া আছে যে স্যার ইন্ডিয়ায় হয়েছে, কিন্তু কোন শহরে হয়েছে? এটা তো বড় কোশ্চেন। এখানে উত্তর যারা সি করবে তারা হচ্ছে ঠিক করবে, আমার সাথে সাথে তোমরাও কিন্তু করবে, আমি বলে দিচ্ছি উত্তর, তোমরা দেখে নেবে এরকম না, তোমরাও কিন্তু চেষ্টা করো, না হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের যে পোর্শনটা তুমি উইকি থেকে যাবে। ক্লিয়ার? তো অপশন হচ্ছে সি, নিউ দিল্লিতে এই প্রোগ্রামটা হয়েছে। আচ্ছা, মুম্বাইকে তোমরা জানো যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়, ফিল্ম সিটি বলা হয়, বেঙ্গালুরু হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, আর হায়দ্রাবাদ আমি আগের একটা ভিডিওতেই বলেছিলাম, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হচ্ছে যমজ শহর, যেখানে চারমিনার রয়েছে, মুসি নদীর এপাশে, মানে একদিকে তোমার সেকেন্দ্রাবাদ, একদিকে হচ্ছে হায়দ্রাবাদ। ক্লিয়ার? সেই জন্য যমজ সিটিও বলা হয়। ক্লিয়ার? বাকি অপশনগুলো হয়ে গেল। চলো আমরা চলে আসি 14 নম্বর কোশ্চেন। আজকে কি সংবিধান থেকে কোশ্চেন রেখেছি 14 নম্বর কোশ্চেন, যে সংবিধানের 371A একটা আর্টিকেল আছে। স্যার এটাও আছে নাকি? 370 তো ছিল, সেটাতে অ্যাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, এখনো আছে 371A, 370 নয় এটা। তো তোমাকে বলতে হবে 371A এই যে আর্টিকেলটা কোন রাজ্যের বিশেষ কোনো সুবিধা প্রদানের জন্য বলা হয়েছে, কোন রাজ্যের? খুব ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো 4টে অপশন দেখো, রাজস্থান, পাঞ্জাব, নাগাল্যান্ড নাকি কেরালা, 4টে অপশন মনে রেখো। 370 যে আর্টিকেলটা ছিল সেটা এখন অ্যাবলিশড হয়ে গেছে, যেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের স্পেশাল একটা কিছু প্রভিশন ছিল, তো সেটা এখন নেই আর। কিন্তু 371-এ মনে রাখবে নাগাল্যান্ড,
নাগাল্যান্ডের কিছু বিশেষ সুবিধা, কি সুবিধা? সেখানে ধর্মীয় প্রথা, সামাজিক প্রথা বা ভূমির যে সংরক্ষণ, মালিকানা, সেগুলোকে ধরে রাখার জন্য ভারত সরকারের তরফ থেকে কিছু স্পেশাল প্রভিশন আছে। ক্লিয়ার? তো সেইটা 371 নম্বর আর্টিকেলে বলা আছে। তো সেই জন্য অপশান মনে রাখবে, অপশান সি হবে। এবার দেখো যদি রাজস্থান বলি, রাজস্থানে তোমরা জানো যে স্বাধীনতার পরে প্রথম যে পঞ্চায়েতি ব্যবস্থা রাজস্থানই শুরু হয়, রাজস্থান। তো সেটা 1959-এ। ওকে। পাঞ্জাব তো পঞ্চনদের দেশ জানো, আর কেরালা তো আমি আগেও বলেছি পর্যটকদের একটা স্থান, মশলার বাগান, নারকেলের দেশ, গডস অন কান্ট্রি, এগুলো তো তার বিভিন্ন উপনাম বলতে পারো, প্রত্যেকটা উপনাম তোমাকে মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা যদি 15 নম্বর কোয়েশ্চেনে আসি, তো 15 নম্বর কোয়েশ্চেনটা কি দেখবো? 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আমি দেখো চারটে দিয়ে দিয়েছি বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন নাচ, তোমাকে বলতে হবে এদের মধ্যে কোনটা হচ্ছে। অপশান পড়ে নাও একবার। যেখানে দেওয়া আছে বিহুর সঙ্গে আসাম, ঝুমুরের সঙ্গে রাজস্থান, লাভানির সঙ্গে মহারাষ্ট্র এবং ইয়াক্সাগানার সঙ্গে তোমার কর্ণাটক। তোমাকে বলতে হবে এদের মধ্যে কোন কোন অপশানগুলো ঠিক, কোনটা ভুল, এটা বলতে হবে। দেখো প্রত্যেকটা তোমার কি মনে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, ভেবে নাও একটু। তো এখানে যারা উত্তর কি করবে, এ করবে, তারা একদম ঠিক করবে। কেন বলো তো? না, বিহুর সঙ্গে আসাম ক্লিয়ার, ঝুমুরের সঙ্গে রাজস্থান হ্যাঁ স্যার, লাভানি মহারাষ্ট্রে হ্যাঁ, ইয়াক্সাগানা হ্যাঁ, তাহলে প্রত্যেকটাই সবকটাই ঠিক এখানে একদম। তো এখানে শিল্পকলা, নৃত্য বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত যাবতীয় স্ট্যাটিক ফ্যাক্ট, সেটাও পড়তে পারে পরীক্ষা। ক্লিয়ার? চলো তাহলে আজকের 16 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে, নিচের কোন ইভেন্টটি ভারতের বৃহত্তম বহুক্রিয়া জাতীয় প্রতিযোগিতা মানে মাল্টি স্পোর্টস ন্যাশনাল কম্পিটিশন হিসাবে পরিচিত? এইটা দিয়েছে। চারটি অপশন পড়ে নাও। খেলো ইন্ডিয়া ইউথ গেম, ন্যাশনাল গেম, না প্রো কাবাডি লিগ, না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, কোনটা? তাই তো, ভালো করে শোনো এবার। দেখো আইপিএল অনলি ফর ক্রিকেট, ওটা কি মাল্টি স্পোর্টস হতে পারে? হচ্ছে না ক্রিকেটের সঙ্গে। আচ্ছা দেখো, যদি অপশন তুমি এলিমিনেট করো, প্রো কাবাডি লিগ বোঝা যাচ্ছে যে কাবাডি লিগ, তো মাল্টি স্পোর্টস হচ্ছে না। হ্যাঁ, এবার দুটো জিনিস হতে পারে, খেলো ইন্ডিয়া নাকি ন্যাশনাল গেমস, দুটো হতে পারে। দেখো খেলো ইন্ডিয়া যে ইউথ গেমস, সরকারের মেন উদ্দেশ্য ছিল কি না, একেবারে যারা গ্রাসরুট লেভেলের রয়েছে তাদের থেকে, স্কুল কলেজ থেকে বাচ্চাদের তুলে এনে তাদেরকে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, ট্রেনিং দিয়ে, আমাদের মেন লক্ষ্য কি অলিম্পিকে সফল করানো। তাহলে একেবারে গ্রাসরুট লেভেল থেকে তুলে আনা হচ্ছে, ছেলে মেয়েদের খেলাধুলার মাধ্যমে তুলে এনে তাকে কি করা হচ্ছে, একটা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইউথ মানে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের মেন উদ্দেশ্য। কিন্তু ন্যাশনাল গেমস মানে কি, আমাদের ভারতবর্ষের মধ্যে ঘরোয়া যত গেমস হয় তার মধ্যে সর্বোচ্চ স্তরে মাল্টি স্পোর্টস, অবভিয়াসলি মাল্টি স্পোর্টস, তো তার একটা খেলা হচ্ছে ন্যাশনাল গেমস, আমাদের খেলাও হয় এটা। তাহলে উত্তর এখানে কি হবে, অপশন বি। কারণ সব থেকে ডোমেস্টিক লেভেলে, আমাদের ন্যাশনাল লেভেলে সব থেকে হাইয়েস্ট যে গেমস মাল্টি স্পোর্টস, তাহলে সেক্ষেত্রে হবে ন্যাশনাল গেমস বা জাতীয় গেমস। প্রশ্নটা একটু ট্রিকি টাইপের, তো এইটার মধ্যে কনফিউশন হতে পারে। তাহলে অপশন কিন্তু বি যারা করবে তারা একদম ঠিক করবে। চলো আমরা যাব এরপরে, যদি 17 নম্বর কোয়েশ্চেনে আসি, তো 17 নম্বর কোয়েশ্চেনে দেখো যে 2026-এর ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে অলচিকি লিপির শতবর্ষ উদ্বোধন করলেন? চারটি অপশন তোমাদের জন্য দেওয়া আছে। তাহলে দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে অলচিকি লিপিটা কি বলতো? অলচিকি লিপি হচ্ছে সাঁওতালি ভাষায় লেখার যে লিপি, সেটা হচ্ছে অলচিকি লিপি। সাঁওতালি ভাষার লেখা যে প্রকাশের যে লিপি, সেটা হচ্ছে অলচিকি লিপি। তো তারই শতবর্ষ পালন, তার শতবর্ষ পালন মানে নিশ্চয়ই স্যার এটা 1925-এর দিক করে নিশ্চয়ই হতে হবে, তবে তো 26-25-এ এসে তবে তো 100 বছর হবে। ইয়াস, তুমি ঠিকই বলেছো, 2025-26 100 বছর হচ্ছে। তো সেইটা উদ্বোধন করলেন আমাদের রাষ্ট্রপতি। তো কোথায় উদ্বোধন করলেন? এখানে উত্তর যারা করবে ভুবনেশ্বরে উদ্বোধনটা হলো, এবং আমাদের রাষ্ট্রপতি স্বয়ং সেখানে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন 2026-এর ফেব্রুয়ারি মাসে। ক্লিয়ার? চলো আমরা যদি এবার বাকি অপশনগুলো, এখানে হচ্ছে না, অবশ্যই হবে না। ক্লিয়ার? চলো নেক্সট যদি আমরা দেখি, যে ছবি যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবে। দেখো রাষ্ট্রপতি আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি উপস্থিত রয়েছেন ভুবনেশ্বরের প্রোগ্রামে, তো তারই একটা ছবি আমি এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা মনে রাখতে পারো। ক্লিয়ার? চলো আমরা যাবো এরপরে পরের কোশ্চেন কি বলছে, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তো একটু ট্রিকি যদি কোশ্চেন হয়, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। দেখো আমরা একটু ছবির মাধ্যমে, যদি ছবি থাকে আমরা ছবি দেখাতে বলবো। তো দেখো ছবির মাধ্যমে, যে ভারতে হ্যামার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অস্ত্রটি স্যাফরন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স এবং কোন ভারতীয় কোম্পানির সাথে 50-50 যে জয়েন্ট ভেঞ্চার, সেটা তৈরি করা হবে। এটা তোমার দিয়েছে, অপশনগুলো পড়ো তোমরা নিজেরা একবার। ক্লিয়ার? তো একটা কোম্পানির নাম দেওয়া আছে যে স্যাফরন ইলেকট্রনিক্স ডিফেন্স,
ক্লিয়ার। এবং আর একটা কোম্পানি যারা জয়েন্ট ভেঞ্চারে কাজটা করবে, 50-50 জয়েন্ট ভেঞ্চারে কাজটা করবে, এবং এটা কি যন্ত্র বা অস্ত্রটার নাম কি, হ্যামা। আকাশ থেকে ভূমিতে তোমরা এই ধরনের জিনিসগুলো পড়ে থাকবে, এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস, সারফেস টু এয়ার, এরকম ডিফেন্স সিস্টেম আমাদের আছে না, যার জন্য অপারেশন সিন্দুরে আমরা দেখেছো পাকিস্তানকে পুরো দুরমুশ করে দিয়েছি। যদিও পাকিস্তান অন্য কথা বলে, বা পাকিস্তানের যারা চেলাচামুন্ডা আছে তারা অন্য কথা বলে, সেটা বাদ দাও, কিন্তু ভারতের তরফ থেকে যে পরিমাণ ক্ষতি করা দেওয়া হয়েছিল, তো সেই সমস্ত সিস্টেম একদিনও তো গড়ে ওঠেনি, নিশ্চয়ই দিনের পর দিন ডেভেলপমেন্টের মাধ্যমে গড়ে উঠেছে। তারই ডেভেলপমেন্টের একটা যৌথ প্রয়াস, যেটা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অস্ত্র, সেটা তৈরি করবে দুটো কোম্পানি মিলে। একটা কোম্পানির নাম এখানে দেওয়া আছে, আর একটা কোম্পানি তোমাকে বলতে হবে। তা উত্তরটা কি হবে দেখো, উত্তরটা হচ্ছে অপশান সি, অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যার হেডকোয়ার্টার কোথায় জানো, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তারা আর যে কোম্পানিটা দেওয়া আছে স্যাফরন ইলেকট্রনিক্স, তারা মিলে বানাবে, দুজন কোম্পানি মিলে বানাবে এই স্পেশাল টাইপের এই অস্ত্রটা, হ্যামা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে উত্তর হচ্ছে অপশান সি। দেখো প্রতিরক্ষায় ভারত এখন অনেক এগিয়ে গেছে, তাই না? সেটা আমাদের নিজস্ব টেকনোলজির ব্যবহারও বলতে পারো তার জন্য। আচ্ছা চলো নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো কার জন্মবার্ষিকী স্মরণে ভারতে 13ই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস বা ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়? তার মানে এখানে আমি ডে থেকে কোশ্চেন রেখেছি, যে 13ই ফেব্রুয়ারি ন্যাশনাল মহিলা দিবস বা ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। এটা তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে কার জন্মদিন উপলক্ষে। একটু ট্রিকি করে দিয়েছি না? ট্রিকি করেছি, কারণ তোমরা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে, রেলের গ্রুপ ডি, ঠিক আছে? তো রেলে একটা পাক্কা চাকরি করতে গেলে তোমাকে সেই লেভেলের প্রিপারেশন দরকার, না হলে কিন্তু তোমার চাকরিটা মিস হয়ে যাবে। দেখো চারটে অপশন দেখে নাও, তো চারটে অপশনের মধ্যে কি হবে উত্তর হবে অপশন এ, যারা করছো সরোজিনী নাইডু, এনার জন্মদিন উপলক্ষে 13ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। ক্লিয়ার? আচ্ছা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যদি বলি, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তখন মনে রাখবে 8ই মার্চ। 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আর 13ই ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে। দুটো কোশ্চেন হয়ে গেল। বাকি কোশ্চেনগুলো দেখি। বিজয়লক্ষ্মী পণ্ডিত, নামটা শোনা শোনা লাগতে পারে, একটু বলে দিই যে ইউএনজিএ অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, রাষ্ট্রসংঘ, সেই জেনারেল অ্যাসেম্বলির ইনি প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন। আচ্ছা অ্যানি বেসান্ত, তোমরা বারবার আমি বলেছি ইতিহাস পড়াতে গিয়ে বা বিভিন্ন কোশ্চেন করাতে গিয়ে, আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন কবে? 1917 সালে, বলেছে অ্যানিমেশন বিষয়। আর কমলা দেবী চট্টোপাধ্যায়, ইনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন, সোশ্যাল ওয়ার্কারও ছিলেন। ক্লিয়ার? তো চলো আমরা যদি ছবি থাকে ছবিটি একটু দেখাতে বলবো। হ্যাঁ, ইনি হচ্ছেন সরোজিনী নাইডু। সেই সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষেই কিন্তু আমরা ন্যাশনাল ওমেন্স ডে পালন করে থাকি। প্রত্যেকটা ইনফরমেশন বলে দিলাম কিন্তু। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, নেক্সট সেশন অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে। 20 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো 2025 সালে বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 সালে কন্নড় ভাষায় লেখা কোন বইটাকে দেওয়া হয়েছে? কোন বইটাকে দেওয়া হয়েছে? ক্লিয়ার? চারটে অপশন ভালো করে পড়ো। চারটে অপশন দেখেই তোমার দু একটার মধ্যে কনফিউশন হতে পারে, বাট যারা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছে 2025 সালে, তারা কিন্তু জানো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ক্লিয়ার? দেখো অপশন কি হবে? অপশন হচ্ছে সি, হার্টল্যান্ড। তোমরা বানু মুস্তাকের নাম শুনেছো, ওনার লেখা, আমি ছবিটাও দেখাবো তোমাদের। তো ওনার লেখা এই বইটা, তো যেখানে অনেক ছোট গল্পের সংকলন ছিল কন্নড় ভাষায়, সেটা কিন্তু ইংলিশে অনুবাদ করা হয়েছিল যদিও পরে, তো সেটা কন্নড় ভাষায় অ্যাকচুয়ালি লেখা, ইংলিশে অনুবাদ। তো এনার বইটাকে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ছবিটা একটু দেখে নাও, ছবির যে মানে বইয়ের যে কভার পেজটা একটু দেখে নাও। এই যে হার্টল্যান্ড, বানু মুস্তাকের লেখা। ক্লিয়ার? যদিও এটা আমি বললাম ইংলিশে অনুদিত হয়েছে আর কন্নড় ভাষায় অ্যাকচুয়ালি লেখা। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয় যেটা ইংলিশে তো লেখা, বাট সেটা কন্নড় ভাষায় লেখা, ইংলিশে অনুদিত হয়, এবং সেটা অ্যাজ এ তোমার ফিকশন যে স্টোরি বা ফিকশন স্টোরি, সেই ফিকশন স্টোরি হিসাবে ইউকে বা আয়ারল্যান্ড থেকে পাবলিশ হয়, আর ইংলিশে অনুদিত হয়। লেখাটা অরিজিনালি কি কন্নড় ভাষায়। তাহলে উত্তরটা কি হবে? হার্টল্যান্ড বইটার জন্য এই যে দেওয়া আছে, লেখক এবার লেখিকার নাম দেওয়া আছে, তো এইটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? তো তোমাদের এই 20-র মধ্যে 20টা আমি কোশ্চেন করালাম, 20 কোশ্চেন করালাম তোমাদের রেলের গ্রুপ ডিকে লক্ষ্য রেখে, যেমন তোমাদের সিলেবাসে আছে সেই হিসাবে আমি চেষ্টা করলাম করাতে। তোমাদের সেশন কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে চ্যানেলটার বিষয়ে বলবে, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা এই ধরনের কোশ্চেনগুলো কত নাম্বার পাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। খুব ভালো করে প্রিপারেশন নাও, 2-3 মাসের মধ্যে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হবে এবং তোমাদের একটা সিট পাক্কা করতে হবে। এটা হচ্ছে তোমরা কথা দাও, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। চলো
চলো আরেকদিন দেখা হচ্ছে অন্য কোনো সেশনে, আজকের মতো থ্যাংক ইউ।